লোকমুখে কিন্তু এটাও শোনা যায় যে এই সাগর দ্বীপের খোঁজ নাকি এক বিদেশি বণিক তিনি পেয়েছিলেন। যদিও সেটা একেবারেই লোকমুখে শোনা একটা গল্প, যেখানে বলা হচ্ছে যে গঙ্গাসাগর ভীষণ সুন্দর, তার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, প্রচুর মানুষের সেখানে বাস রয়েছে, কিন্তু হঠাৎ করে একবার প্রাকৃতিক দুর্যোগ আসে আর সেই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু জায়গাটাকে পুরো ভাসিয়ে দেয়। আর সেই জায়গাটা ভেসে যাওয়ার পর সেই গঙ্গাসাগর, তার যে সৌন্দর্য, সেটা একেবারে বলা যেতে পারে যে প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়। একদম সেখানে সেরকম কোনো মানুষের দেখা নেই, কোনো রকম কোনো সবুজের যে দেখা, সেই দেখা নেই। এক বিদেশি বণিক তিনি ব্যবসার খাতিরে সেখানে আসেন এবং তিনি কিন্তু সেই জায়গাটার খোঁজ পান। আর তার ওখানেই কিন্তু এই গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে বলে একটা গল্প শোনা যায়। আমি আবারও দাদার কাছে আসবো। দাদা, যে বিষয়টা আপনি বলছিলেন যে এটা তো গঙ্গাসাগর নিয়ে অনেক রকমের গল্প, অনেক মিথ, অনেক কিছুই শোনা যায়, যেটা আপনি বলছিলেন যে রামচন্দ্রের যিনি পূর্বপুরুষ ছিলেন তিনি সেই সাগরটা খনন করেছিলেন, তারপর কি হলো? না না, ঘটনাটা হচ্ছে যে ওই যে ওরা খোঁজাটা শুরু করেছিল সাগরপুত্রেরা, সেটা খুঁজতে 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 তারা নাকি পৃথিবীর ঈশান কোণে, এই কথাটা উল্লেখ আছে। আমি সেটা ঈশান কোণ, আমি কোন দিক থেকে ভাবলে পরে সেটা ঈশান কোণ, কিংবা তার দিক থেকে ভাবলে পরে এটা ঈশান কোণ, এটা আমি বলতে পারবো। কিন্তু ঈশান কোণ তো আপনি যেদিকে দাঁড়িয়ে আছেন একদিকেই হবে। হ্যাঁ, এখন এই ঈশান কোণে নাকি তারা এই জায়গায় এসে দেখতে পেলেন যে কপিল মুনির কাছে ওই ঘোড়াটা বাঁধা রয়েছে। আচ্ছা, কপিল মুনিকে গালাগালি দেওয়া আরম্ভ করলেন। গালাগালি দেওয়া আরম্ভ করতেই কপিল মুনির কাছে ঘোড়াটা কে রাখে? এই যে ঘোড়াটা ইন্দ্র এনে নাকি কপিল মুনির ওখানে বেঁধে রেখেছে। আচ্ছা, মানে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য। হ্যাঁ, অবশ্যই। এখন অবশ্যই তারা সে নিজের ক্ষমতা নাকি এদের ফাঁকি দেওয়ার জন্য, সেটা অন্য কথা। কারণ উনি ভেবেছিলেন নিশ্চয়ই ইন্দ্র এরকম ভেবে থাকবেন এর পেছনে যদি কোনো কারণ থাকে, যে আর্যরা এর বাইরে তার নিজের দেশের জায়গার বাইরে কিন্তু ভারতবর্ষই মনে করে না, অতএব এই জায়গায় পুঁতে রাখি, এই জায়গায় বেঁধে রাখি ঘোড়া, কেউ আসবে না। কিন্তু কপিল মুনির আশ্রম, তিনি একদম আমাদের ধারণা তিনি ইস্টার্ন রিজিয়নে এই জায়গায়, এই আমাদের যেটা গঙ্গাসাগরের যেটা আমরা বলছি, এইখানে কপিল মুনির আশ্রম, এবং সেইখানে ওই ঘোড়াটা বেঁধে রাখলেন। দেখে যারা কপিল মুনিকে গালাগালি দিয়ে আরম্ভ করলেন, কপিল মুনি তাদের এত বিরক্ত হলেন, ক্রুদ্ধ হলেন যে তাদের মানে চোখ থেকে আগুন বেরোতে আরম্ভ করে 60,000 পুত্র ধ্বংস হয়ে গেল। আচ্ছা, মৃত্যুমুখ একদম হলো। এই খবরটা রাজার কাছে পৌঁছানো হলো যে ঘোড়া ওখানে বাঁধা ছিল, কপিল মুনি চুরি করেছে। আচ্ছা, এই অবস্থা। কিন্তু এটা যারা পরবর্তী যে বংশ, অনেকে বলেন অংশুমান সেই জায়গা তো খুঁজেই পাননি। এবং মহাভারত অনুসারে অংশুমানের ছেলে হচ্ছেন দিলীপ। হ্যাঁ, যদিও রামায়ণের অনেক জায়গায় এই কথাটা মিলবে না, কাশিদাসী কৃত্তিবাসী রামায়ণেও এইটা মিলবে না। দিলীপের পুত্র নাকি ভগীরথ। কিন্তু আমাদের অনুসারে, পরম্পরা অনুসারে, আবার কালিদাসের যে বর্ণনা আছে রঘুবংশে, সেখানে দিলীপের পুত্র ভগীরথ নন, কিন্তু দিলীপের পুত্র হচ্ছেন রঘু। আরো পরে আর কি, মানে পরের লোক আগে চলে এসছে, এগুলোকে আমরা হিস্টোরিক্যাল অ্যানাক্রোনিজম বলি। যাই হোক, সেটা ছেড়ে দাও, রঘু কিংবা ইত্যাদি নিয়ে আমাদের কোনো কথাই হচ্ছে না। মহাভারতে যেটা আছে যে অংশুমান সেটা মানে কোনো কিছু করতে পারলেন না, তিনি মারা গেলেন। এবং তার ছেলে দিলীপ এবার ওই ঘোড়া আনার জন্য যে যাচ্ছেন, এবং বুঝলেন যে ঘোড়া পাবেন না, ঘোড়া কপিল মুনির আশ্রমে ওখানে ধ্বংস হচ্ছে, যাওয়ার সাহসই নেই। এখন এদের শ্রাদ্ধপিণ্ড তো কিছু হতে পারবে না। তো এইটা শেষ পর্যন্ত অংশুমান খবর দিয়ে গেছিলেন যে গঙ্গা দেবীকে যদি নিয়ে আসা যায়, পৃথিবীতে নিয়ে আসা যায়, তাহলে এই তোমার ছেলেরাও বাঁচবে, তাদের অন্তত শ্রাদ্ধ করা মানে অন্য মানে সদ্গতি তারা লাভ করবে। এবং তারপরে কি হবে না হবে, গঙ্গাকে নিয়ে আসতে হবে, তো সাংঘাতিক বড় চ্যালেঞ্জ। গঙ্গাকে নিয়ে আসতে হবে, এটা খুব বড় চ্যালেঞ্জ। তা সেই জন্য দিলীপ তপস্যায় বসলেন, অংশুমানও বসেছিলেন, সেই জন্যই মারা গেছেন। শেষ পর্যন্ত তিনি আনতে পারেননি, দিলীপও বসলেন, পারলেন না। এবং দিলীপের ছেলে হচ্ছেন ভগীরথ, এটা বলা হয়। মানে অন্তত মহাভারতে এইরকম দেখেছি, অনেক রামায়ণও এরকম আছে, কিন্তু একটু বংশ পরম্পরায় উলট পালটা আছে। আমাদের অত দরকার নেই কোন বংশের কে, ইম্পর্টেন্ট হচ্ছেন ভগীরথ তপস্যা করলেন, এবং তপস্যার মাধ্যমে গঙ্গা দেবীকে নিয়ে আসার কথা ভাবলেন। এখন এই যে গঙ্গা দেবীকে নিয়ে আসবেন তিনি, পরম তপস্যার পর গঙ্গা তুষ্ট হলেন, বলেন যে ঠিক আছে আমি নামবো,
কিন্তু আমার জন্য সেই ধারণ করার জন্য তোমরা সইতে পারবে না, সব ভেসে যাবে, অতএব তোমরা তার জন্য মহাদেবকে তুষ্ট করো। ভগীরথ আবার তুমি খুব সংক্ষেপে বলছি, মহাদেবের তপস্যা করলেন। তো মহাদেব একটা চ্যালেঞ্জ দিলেন, যে মহাদেব বললেন যে এটা কি ব্যাপার, গঙ্গা আমাকে করবে? বলে আমি ওকে দেখে নিচ্ছি। বলে উনি কি করলেন, তার যে জটা, সেখানে গঙ্গাকে ধারণ করলেন। কথা যে জগদীশ বসু পরে বলবেন যে তুমি কোথা হইতে আসিয়াছো, মহাদেবের জটা হইয়া। মহাদেব নাকি তার জটার মধ্যে নানা রকম ফাঁক তৈরি করলেন। ফাঁকের মধ্যে গঙ্গা যখন নামলেন, তার তোর যত কিছুই হোক, তিনি সেই ফাঁকের মধ্যে গঙ্গাকে ভরলেন, বাধ্য করলেন যে তুমি চুপচাপ থাকো, আর তোমাকে বাড়ি করবো, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। তারপর যাই হোক, তারা আবার তুষ্ট করলেন ভগীরথ তাকে। তিনি 7টা ফোঁকর তৈরি করে দিলেন। আচ্ছা, এই 7টা ফোঁকর দিয়ে গঙ্গা বেরোতে আরম্ভ করল। এমনি বলা হয় যে সপ্তবতার নলিনী এরকম ধরনের সব নাম আছে, লাদিনী, নলিনী সব নাম আছে। ইনফ্যাক্ট তা কিছু নয়, ওই যে বড় বড় সমস্ত নদীগুলো বেরিয়েছে ওদিকে, মানে আমাদের ওই শতদ্রু, অমুক তমুক, তো বৈদিক নদী, এগুলোতে প্রায় এগুলোকে গঙ্গার মাহাত্ম্য দান করার জন্যই কিন্তু নর্মদা ইত্যাদি এই সমস্ত গুলোকে গঙ্গার মাহাত্ম্য দান করার জন্যই কিন্তু 7 রকমের গঙ্গা এরকম বলা হতে আরম্ভ করলো। আচ্ছা, এইখানে আমি কিন্তু একটুখানি আবারও থামাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে এত সুন্দর সুন্দর গল্প শুনছি দাদার কাছ থেকে, সেখানে কিন্তু সত্যি একদিকে যেরকম আমার ওই কপিল মুনির আশ্রমটা কিন্তু যেতে হবে, সেটা কিন্তু শেষ হয়। কপিল মুনির আশ্রমে তো আমাদের অবশ্যই যেতেই হবে। আর এই কপিল মুনির আশ্রম নিয়েও কিন্তু প্রচুর রকমের পূর্ণার্থীদের প্রচুর কিছু থাকে, এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এবং সেই প্রাকৃতিক দুর্যোগে যখন কপিল মুনির আশ্রমে কোনো রকম কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে সমাধানও কিন্তু মেলে। দাদা, কপিল মুনির আশ্রমে বরং আমরা যাই। আমরা খুব সোজা করতে বলছি যে গঙ্গা শেষ পর্যন্ত 3টে ধারার মধ্যে একটা ধারাতে গঙ্গা বইতে আরম্ভ করলেন, যেটা ভগীরথ তাকে পথ দেখিয়ে আনলেন, এরকম বলা হয়। যেহেতু ভগীরথ পথ দেখিয়ে আনছেন, কৃত্তিবাসী রামায়ণে অসামান্য বর্ণনা আছে এগুলো, আমি তার মধ্যে যাই না, যে সেখানে তিনি শাঁখ বাজাতে বাজাতে যাচ্ছেন এবং পেছন পেছন গঙ্গা আসছেন, যেখানে যেখানে থামছেন সেখানে একটু বেশি জল হয়ে যাচ্ছে, এইসব হচ্ছে আর কি। আমি অত কাহিনীর মধ্যে যাচ্ছি না। তো এই আস্তে আস্তে একটা জায়গায় এসে, তো এই ভগীরথ আসছেন, এসে তখন গঙ্গার একটা জায়গায় আটকালো, এবং সেখানে গঙ্গা থেকে যেটাকে পদ্মা নদী আলাদা হয়ে গেল, সেইখানে তিনি থামলেন, এবং সেখানে দ্বিপথ অর্থাৎ একটা পদ্মা হয়ে গেল, একটা গঙ্গা। এবং লক্ষণীয় যে এই যে খাত যেটা এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকলো এবং গঙ্গা সাগরে গিয়ে পৌঁছলো, এইটাকেই কিন্তু আমরা এখনো ভাগীরথী বলছি। আচ্ছা,